আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়াটা কি গণতন্ত্রের প্রতি হুমকি কিনা, তাহলে কি ডিপ স্টেটের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা আছে? এবং আওয়ামী লীগের ক্ষমতা না ছাড়তে চাওয়ার জায়গা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি এবং ফ্যাসিবাদের জন্ম। আমরা চাইলে পদত্যাগ না করে বলতে পারতাম নির্বাচন করে আমরা থাকি। ডিপ স্টেটের কথা এই কিছুদিন আগে আপনি বলেছিলেন, সেটি নিয়ে খুব আলোচনা হয়েছিল এবং বলার পরে আবার আপনার বক্তব্যে আসলে কি বলতে চান এটার ব্যাখ্যাও গণমাধ্যম চেয়েছিল। আমরা একটু ব্যাখ্যা চাই যে ডিপ স্টেট বলতে আপনি কি বুঝাইয়েছেন বা কারা আসলে কি প্রস্তাব দিয়েছিল, 2029 পর্যন্ত কেন ক্ষমতায় থাকার কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারকে এবং কি কি শর্ত ছিল, যদি একটু খোলাসা করেন। এখানে যখন সরকারের মেয়াদ নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা মাঠে ছিল এবং সরকারের মেয়াদ কতদিন হবে, নির্বাচনের তারিখ ঘোষণা, এই সব কিছু নিয়ে কেউ বলছে 6 মাস, বিএনপি বলছিল 6 মাস, আবার কেউ বলছে 5 বছরের আলাপত জনগণের দিক থেকেই এসেছিল। তখন একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে সরকারের আমার জানার মতো আরও কয়েকজনকে ওই অ্যাপ্রোচটা করা হয় এবং আমাদের তরুণ উপদেষ্টারা যারা ছিলাম তাদের সাথে তাদেরকেও একটা অ্যাপ্রোচ করা হয় যে তাদের কিছু ইন্টারেস্ট আছে পলিসির দিক থেকে এবং আরও বিভিন্ন বিষয়ে, সেগুলোর বিষয়ে বোঝাপড়ার স্বার্থে ইভেন সংস্কার নিয়েও তাদের কিছু অবজারভেশন আছে, সেই সংস্কারটা কীভাবে হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে। তো সেগুলো ইনকর্পোরেট করার শর্তে সরকারকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা প্রস্তাব তখন ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই সরকার এটার দিকে যায় নাই। সরকার খুব প্রথম দিক থেকে সরকার অনেকে অনেক কথা বলেছে যে নির্বাচন হবে না, ইভেন টকশোতে বসে অনেকে বলেছে যে লিখে দিচ্ছে নির্বাচন হবে না। কিন্তু সরকার খুবই কমিটেড ছিল যে সংস্কারের একটা পর্যায়ে নিয়ে, যেটা জুলাই সনদের মাধ্যমে একটা পর্যায়ে সংস্কারটা গিয়েছিল এবং একেবারেই লাস্ট মোমেন্টে গিয়েছিল, নির্বাচনের প্রায় 2 মাস, মাত্র 2 মাস 1.5 মাস আগে। এবং বিচারের একটা পর্যায়ে পর্যন্ত বিচারটা বাস্তবায়ন করে, যেমন শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি হয়েছে। বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, বাকি মামলাগুলো তো চলমান আছে। পর্যায়ে নেওয়ার পর সরকার ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাবে। আমাদের সবসময় মোটোই ছিল 3টা: সংস্কার, বিচার, নির্বাচন, এবং সেটার দিকে সরকার খুব ফার্মলি এগিয়েছে। ইভেন যখন লন্ডনে বৈঠক হয়, বৈঠকের পরে কিন্তু সরকার 2টা সম্ভাব্য ডেটের কথা বলেছিল, একটা ফেব্রুয়ারি আর একটা এপ্রিল যদি সংস্কার দেরি হয়। সরকার কিন্তু ওই যে একটা সুইং করার একটা সুযোগ ছিল, সেটাও কিন্তু সরকার নেয়নি। সরকার ফেব্রুয়ারি একদম ফার্স্টেস্ট পসিবল টাইমেই সরকার নির্বাচনটা দিয়েছে। তো আমাদের জায়গা থেকে আমরা এই ধরনের কোনো ফাঁদ কিংবা এই ধরনের কোনো প্রস্তাবে সায় দেই নাই। এটা ওই সময় হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে কোনো বিদেশি দূতাবাস আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এরকম ওই সময় কি? এখানে অনেক স্টেক হোল্ডার আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। এখানকার কর্পোরেট এস্টাবলিশমেন্ট যারা আওয়ামী লীগের ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে ঋণ খেলাপি করে তাদের বিজনেসকে শক্তিশালী করেছে, তাদের তো ইন্টারেস্ট আছে অবশ্যই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার। এখানকার মিডিয়া এস্টাবলিশমেন্ট যারা বেশিরভাগ আওয়ামী লীগের সময়ে লাইসেন্স পেয়েছেন বা আওয়ামী লীগের সাথে একটা বোঝাপড়ায় ছিলেন অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত, বা এখনও তাদের হয়তো কেউ কেউ থাকতে পারেন। এখানকার এর বাইরেও বিভিন্ন দূতাবাস কিংবা বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে আমাদের সাথেও যখন বাইলেটারাল মিটিং হতো, তখন বলার চেষ্টা করা হতো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়াটা কি গণতন্ত্রের প্রতি হুমকি কিনা, এবং বিভিন্ন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, এই কথাগুলো আসতো। তো এইটার এবং এর পেছনে অনেকগুলো লবিস্ট ফার্মও নিয়োগ দেওয়া হয়েছিল যারা চাপ প্রয়োগ করবে, যারা হয় না অনেক সময় বিদেশি সাংবাদিকরা আছে এবং তাদের আদলে বা তাদের কাভারে বিভিন্ন লবিস্ট ফার্মের লোকজন, এবং তারা প্রশ্ন করে সরাসরি যে আওয়ামী লীগকে কেন নির্বাচন করতে দিচ্ছেন না। বা ইভেন আমাকে প্রশ্ন করেছিল জার্মান একটা পত্রিকার, তারা বাংলাদেশে এসেছিল কভার করতে, প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আপনারা কেন নির্বাচন করতে দিচ্ছেন না বা দিবেন না, এটা ইনক্লুসিভ নির্বাচন তো তাহলে হবে না, এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে। তখন আমি তাকে বলেছিলাম যে আপনারাও তো নাজিদেরকে রাজনীতি করতে দিচ্ছেন না, তাও আপনাদের এখানে তো এটা প্রেসিডেন্ট আছে পৃথিবীতে, এবং ইউরোপকে তো গণতন্ত্রের দিক থেকে স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রে ধরা হয়। তো সেক্ষেত্রে আমাদের তো এটা প্রেসিডেন্ট অনুযায়ী আমরা করছি। তো এই ধরনের কথাবার্তাগুলো ছিল সে সময় বিভিন্ন লবিস্ট ফার্মের মাধ্যমে।
বিভিন্ন কূটনৈতিকদের মাধ্যমে, বিভিন্ন কর্পোরেট এস্টাবলিশমেন্টের কিন্তু মাধ্যমে। কিন্তু আপনি যখন ক্ষমতা ছাড়ার পরে এই কথাটি বলেছেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা আছে যে ক্ষমতায় থেকে কেন তাহলে ডিপ স্টেটের প্রসঙ্গটা আনলেন না, ক্ষমতায় ছাড়ার পরে অনেক পরে গিয়ে কেন আনলেন। এবং কেউ কেউ, একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমি বলি মাহবুব আজিজ, তিনি এই কথাটি বলেছেন এবং তিনি একটি উদাহরণ দিয়ে বা আরেকজন এরকম একটি উদাহরণ দিয়েছে যে কারণ ওই সময় তো আপনারা বলছিলেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য তো মানুষ এতগুলো মানুষের জীবন দেয়নি, আগে বিচার সংস্কার, এরপরে নির্বাচন। এবং তাহলে কি ডিপ স্টেটের সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা আছে? আমরা বিচার সংস্কারের একটা পর্যায় পর্যন্ত গিয়ে তারপর নির্বাচনের কথা বলেছি এবং সেদিকে আমরাও হেঁটেছি এবং আমরা এই নির্বাচন করার জন্য বাই অল মিনস সহযোগিতা করেছি এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি খুবই উৎফুল্লের সাথে। আমাদের নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কাজ করেছেন। তো নির্বাচন নিয়ে আমাদের কখনো বৈরিতা ছিল না। বারবার একটা কথা বলা হচ্ছিল যে 3 মাসের নির্বাচন, 6 মাসের নির্বাচন। সেটার ক্ষেত্রে আমাদের একটা শঙ্কা ছিল তাহলে সংস্কার এবং বিচারের ক্ষেত্রে আসলে কি হবে। এবং আমরা আমাদের কনসার্নটা যে রাইট সেটা আমরা এখন প্রমাণ পাচ্ছি। ইভেন আমরা এতগুলো সেফগার্ড দেওয়ার পরেও জুলাই সনদ সভার স্বাক্ষর নেওয়া হলো, গণভোটে দিয়ে জনগণের রায় নেওয়া হলো, এতগুলো স্তরে স্তরে সেফগার্ড দেওয়ার পরেও কিন্তু সংস্কার নিয়ে এখন এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তো আমাদের ওই কনসার্নটা ভ্যালিড ছিল, রাইট ছিল, এটা এখন কিন্তু প্রমাণিত হচ্ছে। কিন্তু কখনো নির্বাচন বানচাল করা আমাদের উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য থাকলে কেউ স্বেচ্ছায় আসলে ক্ষমতা ছেড়ে দেয় না। এই সরকার, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বাংলাদেশে সব সময় সংকটটা দেখা দেয় ট্রানজিশনের সময়। আমরা দেখেছি এই বিএনপি সরকারই কিন্তু 96 নির্বাচন করে টিকতে পারে নাই, তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে হয়েছিল। পরবর্তীতে যদিও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলন করেছে। তো ট্রানজিশনটা সবসময় খুবই ক্রুশিয়াল হয় এবং বাংলাদেশের যে সরকার এসে তারা ক্ষমতা ছাড়তে চায় না এবং আওয়ামী লীগের ক্ষমতা না ছাড়তে চাওয়ার জায়গা থেকেই তো সকল সমস্যার উৎপত্তি এবং ফ্যাসিবাদের জন্ম। কিন্তু এই সরকার কিন্তু ক্ষমতা ছাড়ার ব্যাপারে কোনো ধাক্কাধাক্কি করে নাই। সরকার যেই ডেট দিয়েছে, ডিউ ডেটেই তারা ক্ষমতা ছেড়েছে। যদিও নানা ধরনের কথা হয়েছে যে সরকার ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা পেলে কেউ ছাড়তে চায় না। এবং আমরা দেখেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, 2 জন তরুণ উপদেষ্টা যারা পদত্যাগ করেছিলাম। তারপরে কিন্তু আমরা সরকারের এবং নির্বাচনের একটা নিরপেক্ষতার স্বার্থে যে প্রশ্নগুলো উঠছিল, আমাদের পদত্যাগের দাবি তো বিএনপি করেছে, অথচ বিএনপি আগের উপদেষ্টা পরিষদ থেকে নিয়ে মন্ত্রী বানিয়েছে। তো এই দ্বিচারিতাগুলোও আছে, এগুলো আছে, হিপোক্রেসিগুলো আছে যেটা আমরা বলি। তো আমরা কিন্তু নির্বাচনের স্বার্থে পদত্যাগ করেছি এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমরা চাইলে পদত্যাগ না করে বলতে পারতাম নির্বাচন করে আমরা থাকি আর 2 মাস। তো ক্ষমতার জন্য এই সরকার আমার মনে হয় না, হয়তো কারো কারো ভিতরে থাকতেও পারে, কিন্তু ওভারঅল অন্তর্বর্তীকালীন সরকারের কোনো গ্রেড ছিল না। ফলে একটা নির্বাচন হতে পেরেছে এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে। আপনি সংসদ নির্বাচন করেন নাই, তবে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন। এর মধ্যে দল থেকে আপনার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা দক্ষিণে আপনি মেয়র পদে নির্বাচন করবেন। ঢাকা দক্ষিণে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার সিটি কর্পোরেশনগুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যখন দায়িত্বে ছিলাম, দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সবকিছুই আমার দায়িত্বাধীন ছিল। তখন যদিও খুব ডিটেলসে গিয়ে স্পেসিফিক কাজ করার সুযোগ হয় নাই, যেহেতু সবগুলোই ওভারলুক করতে হতো। কিন্তু সিটিতে অনেক সমস্যা তখন আমরা আইডেন্টিফাই করেছি এবং ঢাকা শহরটা যেভাবে গড়ে উঠেছে, অত্যন্ত অপরিকল্পিত শহরের দিক থেকে র্যাঙ্কিং করা হলে আমরা 1st 2nd আসতে পারি এবং জনসংখ্যার দিক থেকে আমরা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। সেই জায়গা থেকে নগরবাসীর জীবন মান উন্নয়ন এবং এই নগরে যে কাজ করার স্কোপগুলো আছে, আমি মনে করি যে এগুলো আমার নিজেকে প্রমাণ করার আরেকটা প্ল্যাটফর্ম আমাকে এনে দিবে। সরকারে থাকা অবস্থায় নানা চ্যালেঞ্জ ছিল, সময় খুব কম ছিল, তার মধ্যেও চেষ্টা করেছি যেখানে দায়িত্ব ছিলাম সেখানে সফলভাবে সেই দায়িত্বগুলো পালন করার। এখন আমি মনে করি যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে কাজ করার অনেক স্কোপ আছে এবং অনেকগুলো কাজ আমরা শুরু করেছিলাম, সেগুলো বাস্তবায়ন করার সুযোগ আছে। এবং নির্বাচনের ক্ষেত্রে দলের দিক থেকেও একটা সিদ্ধান্ত হয়েছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। তো সেই জায়গা থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেই নির্বাচন কি এককভাবে হবে নাকি আবারও জোটগতভাবে? এ বিষয়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত আসে নাই। আমরা এককভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।
শেষ পর্যন্ত কি হয় বলা যাচ্ছে না, তবে আমাদের যেই স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি, তারা সারা দেশে এখন আমরা প্রার্থী তালিকা করা হচ্ছে, সেগুলো ধাপে ধাপে ঘোষণার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে। তবে যেভাবে নির্বাচন হোক, আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ নগরবাসী যদি মনে করে যে আমি তাদের জন্য কাজ করার জন্য যোগ্য, সেক্ষেত্রে কাজ করব। কিন্তু মানে সংসদ নির্বাচন আপনারা জোটগতভাবে করলেন এবং স্থানীয় নির্বাচনে জোটগতভাবে করলে মানে তাহলে আপনাদের দলের এককভাবে জনপ্রিয়তা কিভাবে যাচাই হবে? ইনফর্মাল অনেক আলোচনা আছে, বাট ফর্মালি এখনো আমাদের এই পুরো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টা নিয়ে আলোচনা করার সুযোগ হয়ে ওঠে নাই। কারণ আপনি জানেন যে অনেকগুলো চ্যালেঞ্জ একসাথে ডিল করতে হচ্ছে, ইভেন সংস্কারের বিষয়টা নিয়ে তো রাজপথে নামতে হচ্ছে, এবং এইগুলো নিয়ে আমরা একটু কাজ করছি। আবার স্থানীয় সরকার নির্বাচনটা কবে হবে না হবে এই বিষয়ে কিন্তু একটা স্পষ্ট রোডম্যাপ নেই, বিএনপি প্রশাসক নিয়োগ দিচ্ছে, ফলে এটা নিয়ে সেভাবে আলোচনা হয়নি। আলোচনার পরে হয়তো জানা যাবে। তবে আমরা আমাদের মনে করি নির্বাচনের মধ্য দিয়ে আমাদের একটা বোঝাপড়া হয়েছে যে আমাদের কোথায় কোথায় গ্যাপ আছে, কোথায় কোথায় কাজ করার সুযোগ আছে এনসিপিকে অ্যাজ এ শক্তিশালী পার্টি তৈরি করার জন্য। সেই জায়গাগুলো নিয়ে আমরা এখন ফোকাস দিয়ে কাজ করছি। যেমন এখন শুনবেন যে আমাদের সব নেতারাই বলছেন যে আমরা সংগঠন গোছানোতে মনোযোগ দিচ্ছি। আমরা একটা শক্তিশালী সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছি এই নির্বাচনে। আমাদের সমর্থন আছে, ভোট আছে, আমাদেরকে মানুষ অনেক সমর্থন দেখিয়েছে এই নির্বাচনে, কিন্তু সাংগঠনিক সক্ষমতা এবং সাংগঠনিক কিছু শর্টকামিংসের কারণে, সমন্বয়ের অভাবের কারণে, এবং বাস্তবতা আছে আমরা মাত্র 1 বছর সময় পেয়েছি, আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি বলে আমাদের একটা আত্মসমালোচনার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা এইগুলো এখন ওভারকাম করার দিকে বেশি মনোযোগটা দিচ্ছি। এই যে আগে যেমন বলতো বিএনপি জামাত জোট, এখন জামাত এনসিপি জোট, এবং আপনার সাবেক একজন সহকর্মী মাহফুজ আলমের কথা আমার মনে পড়লো হঠাৎ করে। তিনি একটি ইন্টারভিউতে বলছিলেন যে জামাত আসলে যে ধরনের রাজনীতি করে তার সঙ্গে জোটে গিয়ে আবার স্বাতন্ত্র্যটা বজায় রেখে আবার ব্যাক করা, সেটি আসলে খুব কঠিন বিষয়। আপনার কাছে কি মনে হয়? এটা আসলে ডিপেন্ড করবে এনসিপির নেতৃত্বের সক্ষমতার উপর, এবং আমার মনে হয় যে এনসিপির যেই রাজনৈতিক আদর্শ এবং বোঝাপড়া, সেই জায়গায় জামাতের সাথে একেবারে মিলে যাওয়ার কোনো সুযোগ আসলে নাই। এবং এই যে একটা কথা আসে যে এনসিপি বিলুপ্ত হয়ে যাবে, বা এই সম্ভাবনাটা তো জোটে থাকা বা না থাকা যে কোনো পরিস্থিতি আসলে আছে। এই নির্বাচনে যদি একটা ভালো ফলাফল এনসিপি না করতে পারতো, তাহলে এনসিপির জন্য রাজনীতিটা আরও চ্যালেঞ্জিং হয়ে যেত, সংসদে প্রতিনিধিত্ব না থাকলে আরও কঠিন হয়ে যেত। তো এই নির্বাচনের মধ্য দিয়ে একটা প্রুফ পয়েন্ট তৈরি হয়েছে, এবং অনেকে বলছিল যে নির্বাচনের পরে এনসিপিকে খুঁজে পাওয়া যাবে না, এনসিপির নেতারা পালিয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসবে, অনেক কথাই কিন্তু ছিল। কিন্তু এনসিপি এই নির্বাচনে বোথ ভোট শেয়ার এবং সিট শেয়ার উভয় ক্ষেত্রে তৃতীয় অবস্থান অর্জন করার মধ্য দিয়ে এনসিপির রাজনৈতিক শেকড়টা আরও শক্তিশালী হলো। এখন এই শক্তিশালী শেকড়ের উপরে আরও পরিচর্যার মাধ্যমে আমরা এনসিপিকে শক্তিশালী করে গড়ে তুলতে চাই। জোট আমাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি, কৌশল, এবং আমরা মনে করি যে এই রাজনৈতিক প্রশ্নগুলো এখন আছে বাংলাদেশের জন্য জনগুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোতে একসাথে আমাদের লড়াইটা আরও শক্তিশালী হবে। সেই জায়গা থেকে আমরা এখনও জোট প্রক্রিয়াটার মধ্যে আছি। কিন্তু এনসিপি রাজনীতিটা, যেটা আমি ইতিপূর্বে বললাম, আদর্শগতভাবে জামাতের থেকে ডিফারেন্ট, এবং সেই জায়গা থেকেই এনসিপি তার ওই পাটাতনের উপরে দাঁড়িয়ে তার রাজনীতিটা নির্মাণ করবে।